আসসালামু আলাইকুম, হ্যালো সবাইকে। আজকে হাল্কস্টাইনের এজ কোর্সের পক্ষ থেকে হিউম্যানিটিস গ্রুপের জন্য আমাদের নতুন একটি কোর্স, রিভিশন কোর্স, যেটি চালু হয়েছে। যারা আগামীতে এইচএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করবেন তাদের জন্য রিভিশন কোর্সের ব্যবস্থা চালু করা হয়েছে। আমরা মূলত রিভিশন কোর্সে যেমনটি দেখতে পাচ্ছেন সবাই, যে ইকোনমিক্স ফার্স্ট পেপার নিয়ে আজকে শুরু করব। আমরা রিভিশন কোর্সে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীলের আমরা আলোচনা করব, যেগুলো বিগত অনেক বোর্ডে এসেছে এবং যেগুলো ভবিষ্যতে আসার সম্ভাবনা অনেক রয়েছে। তো আর দেরি না করে আমরা আবারও শুরু করতে যাচ্ছি ইকোনমিক্সের বিগত বছরের খুব গুরুত্বপূর্ণ কিছু বোর্ড কোশ্চেন নিয়ে, সৃজনশীল নিয়ে, যেগুলো আসলেই পরীক্ষায় আসার মতো। আমি আপনাদের সাথে থাকছি নাজমুল করিম অর্ণব, পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া আইন বিভাগে। আচ্ছা, প্রথমত আমরা আজকে দেখছি ইকোনমিক্স প্রথম পত্র, যেটি আমাদের প্রথম যে সৃজনশীলটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি উদ্দীপকে কিবরিয়া সাহেবের আলোচনা করা হয়েছে। তিনি সরকারি কর্মকর্তা, যেখানে কিনা সম্প্রতি তিনি একটি ইউরোপের দেশে ভ্রমণ করেছেন এবং সেখানে উক্ত দেশের জীবনযাপন, তার পদ্ধতি দেশ থেকে আলাদা। মূলত উনি ওনার দেশ এবং সেই ভ্রমণকৃত দেশের পার্থক্য করে দেখতে চেয়েছেন। সেটা কি, যে ভ্রমণকৃত দেশের সকল সম্পদের মালিক রাষ্ট্র এবং বাজারে অবাধ প্রতিযোগিতা সেখানে নেই, অথচ তার দেশের সম্পদের মালিকানা ব্যক্তিকেন্দ্রিক এবং সমাজে বৈষম্য বিদ্যমান। আমরা সৃজনশীলের প্রথমের প্রশ্নে চলে আসি। অভাব, জ্ঞানমূলক যে প্রশ্ন, অভাব কি? আমরা জানি অভাব জিনিসটা আসলে কি। অভাব জিনিসটা হচ্ছে কোনো সম্পদের যে ঘাটতিটা বা স্বল্পতাকে বোঝানো হয়েছে, যেটি আমরা দেখতে পাচ্ছি যে মানুষের ক্রয়ক্ষমতার সাপেক্ষে বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে যে কোনো সম্পদের যে অপ্রতুলতা বা অপ্রচুরের যে অভাব জিনিসটাকে বেশিরভাগ ইন্ডিকেট করে যাচ্ছে। পরের প্রশ্ন আমরা দেখছি যে সম্পদের দুষ্প্রাপ্যতা অর্থনৈতিক সমস্যার মূলনীতি বা মূল ভিত্তি। অর্থাৎ বলা হচ্ছে সম্পদের দুষ্প্রাপ্যতা এই ঠিক ক নম্বরে যেটা বলা হলো, যে অভাব জিনিসটা সম্পদের দুষ্প্রাপ্যতার সাথে একদম রিলেটেড রয়েছে। সম্পদের দুষ্প্রাপ্যতার সাথে রিলেটেড কিভাবে রয়েছে, যে আমরা যদি বলি যে অভাব অসীম, মানে মানুষজনের চাহিদার কোনো সীমা নেই, যে যার যত আছে তার আরও চাই। কিন্তু ঠিক তেমনইভাবে সম্পদের অভাব যদি অসীম হয়, কিন্তু সম্পদ আমাদের দেশে কি, আমাদের সম্পদ হচ্ছে দেশে সীমিত, তাই না? তো এখানে আমাদের দেখা যাচ্ছে সম্পদ সীমিত, অভাব অসীম। সেই ক্ষেত্রে আমাদের সম্পদের ঘাটতি রয়েছে, যে কারণে আমাদের কি হয়, আমরা যখন হচ্ছে আমরা দেখা যাচ্ছে আমরা একটা বেতন পাইলাম, একটা টাকা পাইলাম হাতে, দেখা যাচ্ছে যে আমরা 5,000 টাকা পেয়েছি হাতে, কিন্তু সেই টাকার আমাদের ইচ্ছা 50,000 টাকা খরচের মতো, কিন্তু আমরা 5,000 টাকায় সেই ইচ্ছাটা পূরণ করতে পারবো না। সেই কারণে হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের এই সম্পদ আমাদের সীমিত থাকার কারণে আমাদের অনেক ইচ্ছা অপূর্ণ থাকে যায়, যেখানে বলছে যে সম্পদের দুষ্প্রাপ্যতা অর্থাৎ সীমিত সম্পদের কারণেই অর্থনৈতিক সমস্যার মূল ভিত্তি। কারণ আমার ওই যে 5,000 টাকা দিয়ে আমি বড় একটা ইচ্ছা বা আমার চাহিদাটা পূরণ করতে পারলাম না, যে কারণে আমাদের হচ্ছে অর্থনীতিরও একটা সমস্যা দেখা গেল, এটা একটা বলা হয়েছে সেখানে। এবং পরবর্তী প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে কিবরিয়া সাহেবের ভ্রমণকৃত দেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা চালু রয়েছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে উনি যে দেশে ভ্রমণ করেছে সেই দেশের ভ্রমণকৃত মালিককে রাষ্ট্র, আবার বাজারে অবাধ প্রতিযোগিতা নেই। অর্থাৎ এই দুইটা লাইনের ভিতরে আমাদের উত্তরটা লুকায়িত রয়েছে। আমরা অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জানি যে আমাদের চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিশেষ করে চলে থাকে এই বিশ্বে। সেটা হচ্ছে নাম্বার এক হচ্ছে যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কিংবা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, যেটিকে যেভাবে যে বলে ধনতান্ত্রিক অথবা পুঁজিবাদী। দ্বিতীয়টি হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বা নির্দেশনামূলক অর্থনৈতিক ব্যবস্থা, যে যেভাবে বলে। এবং 3 নম্বরটা হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলতে বুঝিয়েছে যে এই ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিকের একটি মিক্সচার। অর্থাৎ এই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাতে আমি একত্রে ধনতান্ত্রিকেরও স্বাদ পাবো, এমনটি কি সমাজতান্ত্রিকেরও স্বাদ পাবো। চতুর্থটি হচ্ছে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার নামটির মধ্যে উত্তরটি লুকিয়ে আছে, কারণ ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা আমরা দেখে পাই সাধারণত যে সৌদি আরব কিংবা বিভিন্ন মুসলিম কান্ট্রি যেগুলো রয়েছে, সেই মুসলিম কান্ট্রিগুলোতে আমরা দেখি যে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা যেগুলো চলে, সেগুলো অর্থনৈতিক ব্যবস্থা মূলত হচ্ছে যে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। অর্থাৎ সেই অর্থনৈতিক ব্যবস্থাগুলোতে সকল সম্পদের মালিকানা ধরা হয় আল্লাহ তাআলাকে, কোনো ব্যক্তিকে না, কোনো রাষ্ট্রের সরকার কেউ না বা রাষ্ট্র কেউ না। আচ্ছা, তো আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে আমরা 2 নম্বরটা যেখানে লিখলাম যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, আমরা ইতিমধ্যে জেনেছি যে কিবরিয়া সাহেব যে দেশে ভ্রমণ করতে গিয়েছিলেন সেই দেশে হচ্ছে যে সকল সম্পদের মালিক হচ্ছে রাষ্ট্র এবং বাজারে অবাধ প্রতিযোগিতা নেই।
আমরা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার যদি বৈশিষ্ট্য একটু আমরা মনে করি, ঠিক বৈশিষ্ট্য আমরা ঠিক পড়েছি যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার সকল সম্পদের মালিক হবে রাষ্ট্র, ব্যক্তি মালিকানাধীন থাকবে না। অর্থাৎ সকল সম্পদের নিয়ন্ত্রণ কিংবা সকল সম্পদ ক্রয় বিক্রয়ের যে ক্ষমতা সেটা একমাত্র রাষ্ট্রের থাকবে, ব্যক্তির হাতে থাকবে না। এবং সেখানে সেই অর্থনৈতিক ব্যবস্থার বাজারে কোনো অবাধ প্রতিযোগিতা থাকবে না। অবাধ প্রতিযোগিতার অর্থটি হচ্ছে এই, অবাধ অর্থ হচ্ছে মুক্ত, অবাধ অর্থের অর্থ হচ্ছে গিয়ে মুক্ত, অর্থাৎ মুক্ত আকাশের পাখি নয়, সেখানে হচ্ছে একটি নির্দিষ্ট একটি টেরিটরি থাকে, নির্দিষ্ট সীমানা থাকে, যার মাধ্যমে আপনার হচ্ছে যে আপনি সেখানে ইচ্ছা মতো আপনি আপনার পণ্য বাজারে গিয়ে আপনি বিক্রি করতে পারবেন না। যেমন একটি উদাহরণ যদি দেওয়া যায়, যে একটি উদাহরণের মাধ্যমে যদি বলতে চাই যে আমাদের দেশে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা চলে না, যার কারণে আমরা যদি টুথপেস্ট কিনতে যাই বা সাবান কিনতে যাই, বাজারে যাই দেখতে পারি আমরা বিভিন্ন প্রোডাক্টের সাবান রয়েছে, লাক্স সাবান, তারপর লাইফ বয় বা নানা বল সাবান, কাপড় খাঁচার যেগুলো বিভিন্ন সাবান রয়েছে। কিন্তু যেগুলো দেশে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, সেই সকল দেশে আমরা লক্ষ্য করছি যে সেই সকল দেশে কি শুধুমাত্র রাষ্ট্র যেই সকল পণ্যকে রাষ্ট্র পারমিশন দিবে সেই সকল পণ্যের শুধুমাত্র আপনার প্রতিযোগিতা বা বাজারে পণ্য থাকবে, অবাধ থাকবে না। যে কারণে আমরা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার দুইটি বৈশিষ্ট্য যদি আমরা মনে করতে পারি, সেই অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য দিয়ে আমরা খুব সহজে বলে দিতে পারি যে কিবরিয়া সাহেবের ভ্রমণকৃত দেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা চলছে, সেটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। ঠিক আছে, তো সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা লেখার সময় আমরা নিশ্চয়ই যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা যখন এটা আমরা প্রথমে উল্লেখ করব যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা চলছে, যেমনটি এখানে উল্লেখ করা রয়েছে, এবং পরবর্তী সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার যে আমাদের সংজ্ঞাটা যেটি বলা হয়ে রয়েছে, যে অর্থনৈতিক ব্যবস্থার নিয়ন্ত্রণাধীন বা মালিকানাধীন রাষ্ট্র কিংবা সরকারের উপর থাকে, ব্যক্তি মালিকানাধীন থাকে না, সেই সকল অর্থনৈতিক ব্যবস্থাকে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বলে। এই পর্যায়ে আমাদের সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার আরও কিছু আমাদের বৈশিষ্ট্য দেওয়া প্রয়োজন পড়তে পারে। সেরকম কেমন প্রয়োজন? সেগুলো হলো যে কিছু বৈশিষ্ট্য, যেমন সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় কেউ শ্রমিক শোষণ হয় না, তারপর ব্যক্তি অধিক মুনাফা অর্জন করতে পারে না, কিংবা সকলের সমান সুযোগ সুবিধা পায়, সম্পদের অপচয় ঘটে না, সকল সম্পদ সমানভাবে বন্টন হয়। তো আমরা এগুলো এখানে দেখতে পাচ্ছি যে সেই বৈশিষ্ট্যগুলো দিয়েই আসলে প্রশ্নটির একটি সুন্দর একটি উত্তর আমরা এখানে লক্ষ্য করতে পারছি। পরবর্তী প্রশ্ন আমরা যেটি দেখতে পেলাম যে তুমি কি মনে করো কিবরিয়া সাহেব নিজ দেশের অর্থব্যবস্থার চেয়ে ভ্রমণকৃত দেশের অর্থব্যবস্থা অধিকতর শ্রেয়? অর্থাৎ এখানে একটি কথা বলা হয়েছে যে কিবরিয়া সাহেবের যে দেশের যে তার যে অর্থনৈতিক ব্যবস্থাটি রয়েছে কিবরিয়া সাহেবের, সেটি হচ্ছে কি যে উনার দেশের, অথচ তার দেশে সম্পদের মালিকানা কি বলেছে ব্যক্তিকেন্দ্রিক, এবং সমাজে কি বলেছে বৈষম্য বিদ্যমান। অর্থাৎ এই যে আমরা যে জানতে পারলাম যে ব্যক্তিকেন্দ্রিক এবং সমাজে বৈষম্য বিদ্যমান, আমি শুরুতে একটু বলে দিই যে খুব সুন্দর করে যদি বলা যায়, ইজি ওয়ে টু রিমেম্বার ওয়ান থিং, দ্যাট ইজ যে যদি আমরা বলি যে ব্যক্তি, আমরা সহজ ভাষায় যদি লিখে দিই যে ব্যক্তি ইকুয়াল টু, আমরা যদি বলি সেটা হচ্ছে কি যে ধনতান্ত্রিক। আমাদের মাথায় রাখতে হবে ব্যক্তি ইকুয়াল টু ধনতান্ত্রিক। পরবর্তীতে আমরা যদি দেখি যে সমাজ কিংবা রাষ্ট্র, সমাজ কিংবা রাষ্ট্র বা সরকার, সমাজ কিংবা রাষ্ট্র কিংবা সরকার ইকুয়াল টু কি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা খুবই সহজে জিনিসটাকে বুঝতে পারছি, এবং আমরা সহজে ফাইন্ড আউট করতে পারবো একটা জিনিস, যে আমরা যখন দেখছি যে কোনো অর্থনৈতিক ব্যবস্থা যদি ব্যক্তিকে ইনক্লুড করলে আমরা দেখতেছি যে সেটা কি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। আর যদি কোনো দেশে অর্থনৈতিক ব্যবস্থা রাষ্ট্র কিংবা সমাজ বা সরকার কর্তৃক হয়ে থাকে, সেটি হচ্ছে আমার সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। অর্থাৎ এখন খুব সহজেই তোমরাই বুঝতে পারবা, সেটা হচ্ছে কি যে কিবরিয়া সাহেবের দেশে যে ব্যক্তিকেন্দ্রিক ছিল সেটি কি ব্যক্তিকেন্দ্রিক হওয়ার ফলে সেই অর্থনৈতিক ব্যবস্থাটা কি অর্থনৈতিক ব্যবস্থার দিকে যাচ্ছে, সেটা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার দিকে যাচ্ছে। আর আমরা একটা জিনিস জানি যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা মানেই কি, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা মানেই হচ্ছে সম্পদের অপচয়, সম্পদের অসম বন্টন, মুনাফা অধিক পরিমাণে একজন ব্যক্তি অর্জন করবে, সমাজের বাকি সকল মানুষরা বঞ্চিত হবে, সমাজের সকল প্রকার শ্রমিকের শোষণ বঞ্চনার শিকার হবে তারা। অর্থাৎ সমাজে যদি এত অকল্যাণকর অবস্থা তৈরি হয়, তাহলে সমাজে কি বৈষম্য থাকবে? অবশ্যই থাকবে। কারণ সমাজে কি সম্পদের যেখানে হচ্ছে যে অসম বন্টন চলতেছে,
যেখানে অসম বন্টন চলতেছে, যেখানে একজন মানুষ শুধুমাত্র অধিক মুনাফা অর্জন করতেছে, একজন ব্যক্তি অধিক মুনাফা অর্জন করতেছে, অন্য একটা মানুষকে সেই মুনাফা নিতে দিচ্ছে না, কিংবা একজন মানুষ যেখানে হচ্ছে যে শ্রমিকের কি হচ্ছে, শ্রমিকের শোষণ হচ্ছে। কেমন? শ্রমিকের শোষণ হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকের শোষণ কিংবা অসম বন্টন বা অধিক মুনাফা, যদি এই সব কিছু আমরা দেখে থাকি, তাহলে আমরা কি দেখছি, তাহলে সেখানে অবশ্যই সেই সমাজে কি হবে, সেই সমাজে বৈষম্য কিন্তু বিদ্যমান থাকছে। তাহলে একজন মানুষের, এখন তোমাদের সকলের কাছে একটা যদি কমন প্রশ্ন করা যায়, সেই কমন প্রশ্নটা কি, যে কমন প্রশ্নটা এরকম যে তোমরা যদি নিজেরাই বলো যে একটা দেশে বা একটা সমাজে যেখানে কিনা বৈষম্য রয়েছে, যেখানে কিনা সমাজের শ্রমিকরা অত্যাচারিত হয়, পর্যাপ্ত যোগ্য মজুরি পায় না, কিংবা সম্পদের মালিকানা একজন ব্যক্তির একটি নির্দিষ্ট কুক্ষিগাতে যদি থাকে, আবৃত থাকে, সেই সম্পদের, সেই দেশের অর্থনৈতিক ব্যবস্থা কি সেই দেশের জন্য বা সেই সমাজের ব্যক্তি মানুষের জন্য কি কল্যাণকর হবে? অবশ্যই না। সেই ব্যক্তি কল্যাণের জন্য অবশ্যই হবে না। তাহলে কল্যাণকর কোনটা? কল্যাণকর হচ্ছে যে কিবরিয়া সাহেব যে দেশে ভ্রমণ করতে গিয়েছিলেন সেই দেশের অর্থনৈতিক ব্যবস্থা অধিক কল্যাণকর, কারণ এখানে দেখা যাচ্ছে যে এখানে রাষ্ট্র হচ্ছে মালিক, এখানে অবাধ প্রতিযোগিতাটা বাজারে নেই, এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার আমরা ইতিমধ্যে জেনেছি বৈশিষ্ট্য, যে এখানে সম্পদের সুষম বন্টন হয়, সম্পদের অপচয় ঘটে না, যেটা এখানে আমি লিখে দিচ্ছি যে যেখানে সুষম বন্টন, প্রথমত সুষম বন্টন হবে সম্পদের, দ্বিতীয়ত হচ্ছে শ্রমিকরা শোষিত হবে না। শ্রমিকরা কি হবে না? শ্রমিকরা হচ্ছে শোষিত হবে না। দ্বিতীয়ত হচ্ছে একজন ব্যক্তি অধিক মুনাফা অর্জন করবে না, যার ফলে কি হবে, সমান বন্টন, যেটা সুষম বন্টনের বজে বলা হয়েছে, এবং বৈষম্য সেখানে দেখা দেয় না। যেখানে কি দেখা দেয় না? সেখানে যেখানে বৈষম্য থাকে না, বৈষম্য থাকে না। অর্থাৎ সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাতে আমরা দেখছি সকল প্রকার পজিটিভিটি বা পজিটিভ জিনিসগুলো উঠে আসছে, যেটি সমাজকে নিয়ে ভাবে, পুঁজিবাদী নিয়ে নয়, সমাজকে নিয়ে ভাবে, একজন ব্যক্তিকে নিয়ে নয়। তাহলে আমরা খুব সহজে বলতে পারি যে কিবরিয়া সাহেবের নিজ দেশের অর্থ ব্যবস্থার চেয়ে ভ্রমণকৃত দেশের অর্থ ব্যবস্থা অধিকতর শ্রেয়। উত্তরের পক্ষে সপক্ষে যুক্তি দাও। এই যুক্তিগুলো দিলেই, বৈশিষ্ট্যগুলো যদি যুক্তি আকারে প্রকাশ করা যায়, তবেই উত্তরটা খুবই সুন্দর হবে। এবং সমাজ অর্থতান্ত্রিক এবং ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে যে সকল সৃজনশীল রয়েছে এই এক অধ্যায়ে, সবগুলোই একই উত্তরের উপর দিয়ে ভিত্তি করে সবকিছু তৈরি করা। আমরা যদি একবার লক্ষ্য করি অন্যান্য সৃজনশীলের দিকে, সেটা হচ্ছে কি, যদি লক্ষ্য করি যে এই যেমন পরবর্তী একটা সৃজনশীল আমরা আসছি, এখানে সোহেলের বাবা একজন গরিব কৃষক, সরকারের কাছ থেকে বয়স্ক ভাতা পেলেও 5 জনের সংসারে তা পর্যাপ্ত নয়। কারণ এখানে একটা সুন্দর দিচ্ছে, 2 স্কুলে তার 2 বন্ধু স্কুলে পড়ে, এবং সেখানে বিনামূল্যে পাঠ্য বই পাওয়া যায়। সরকারি কলেজে পড়ে, অপরদিকে তার বন্ধু বেসরকারি কলেজে পড়ে। সরকারি সোহেলের কলেজ ড্রেস ব্যাগ প্রয়োজন, বাবাকে অনেকগুলো দোকানে ঘুরে দেখলো, বাবা মা যথার্থ সামর্থ্য, তার বাবা তার যা সামর্থ্য তা একসঙ্গে 2টি জিনিস কিনে দেওয়া সম্ভব নয়। 2টির মধ্যে কোন জিনিসটি কিনবে তা নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়লো। এটি এসেছে রাজশাহী বোর্ডে 2022 সালে। তাহলে আমরা যদি দেখি যে অর্থনৈতিক ব্যবস্থা কি, শুরুতে এখানে বলছে, আমরা একটু আগেই বললাম যে দেশের অর্থনৈতিক ব্যবস্থা আমরা পড়েছি 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা: সমাজতান্ত্রিক, ধনতান্ত্রিক, পুঁজিবাদী, মিশ্র এবং হচ্ছে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। এখন আমরা দেখছি অর্থনৈতিক ব্যবস্থাটাই কি, আসলে কাকে বলে। যেসব প্রতিষ্ঠানগত কাঠামো অর্থনৈতিক পরিবেশ দ্বারা মানুষের অর্থনৈতিক কার্যকলাপ পরিচালিত হয়, তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলা হচ্ছে। এখানে যদি একটা জিনিস লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে কি, যেসব প্রতিষ্ঠান কাঠামোগত বা অর্থনৈতিক পরিবেশের দ্বারা মানুষের অর্থনৈতিক কার্যকলাপ পরিচালিত হয়। অর্থাৎ প্রতিষ্ঠান বা কার্য, যেটা একটু আগে বললাম যে ধনতান্ত্রিক মানে ব্যক্তি, সমাজতান্ত্রিক মানে রাষ্ট্র। যে রাষ্ট্র পরিচালনা করছে নাকি ব্যক্তি পরিচালনা করছে, এখানে একটি ফ্যাক্ট হিসেবে সেটা কিন্তু কাজ করে, সেটা ঠিক আছে। এবং পরবর্তী, তাহলে আমরা অর্থনৈতিক ব্যবস্থার সংজ্ঞাটা আমরা ইতিমধ্যে জানতে পারলাম। এবং পরবর্তী প্রশ্নটা আমরা এখানে কি দেখছি, নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থার প্রতিযোগিতা থাকে না কেন? আচ্ছা, আমি একটু আগে যখন এটা বলেছিলাম যে নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা বলতে কোনটা বুঝিয়েছিলাম, নির্দেশমূলক বলতে বুঝিয়েছিলাম যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, তাই না? সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার অপর নামে কিন্তু আবার নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা, অর্থাৎ এই যে এটাই মানে হচ্ছে কিন্তু এটা। হ্যাঁ, তো এখানে থাকে না কেন? কারণ আমরা একটা কথা বলেছি যে না থাকার একটা
একটা মাত্র প্রধান কারণ হচ্ছে কি জানেন? একটা মাত্র প্রধান কারণ হচ্ছে যে এই সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মালিকানা কার উপর নির্ভর করে? সেটা হচ্ছে কার উপর? সেটা হচ্ছে রাষ্ট্রের উপর, রাষ্ট্র কিংবা সরকারের উপর নির্ভর করে। রাষ্ট্র কিংবা আমি যদি বলি যে সরকার, রাষ্ট্র কিংবা সরকারের উপর নির্ভর করছে কি? সেই মালিকানাটা নির্ভর করছে কিসের? নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থার, ঠিক না? তাহলে যেখানে সরকার নিয়ন্ত্রণ করছে সেখানে কি আমি চাইলেই কি আমি সেখানে একটা বাজারে উদ্যোগ গ্রহণ করতে পারবো? মোটেই না। কারণ নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে আমাকে সরকার যে সকল পণ্যের যে কয়েকটি আমার পণ্য বাজারে নির্ধারিত করে দিবে, সেই সকল পণ্যগুলো কিন্তু আমাকে সেখানে উপস্থিত করে রাখতে হবে। যেমন আমি একটু ছোট্ট উদাহরণ দিয়েছিলাম একটু আগে, যে বাজারে যদি টুথপেস্ট কিনতে যাই বা সাবান কিনতে যাই, অনেক ধরনের আমাদের দেশে সাবানের বাজারে দেখতে পাই যে অনেক ধরনের সাবানের কোম্পানি রয়েছে। কিন্তু আমি যদি দেখি চীন কিংবা রাশিয়া বা হচ্ছে কিউবা বা ভিয়েতনাম, যে সকল দেশে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা চলে বা যেই দেশে নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা চলে, একই জিনিস, সেই সকল দেশে আপনি সাবান কিনতে যান, টুথপেস্ট কিনতে যান, আপনি যে কোনো কিছু কিনতে যান, 2 থেকে 3টার বেশি আপনি প্রোডাক্ট বাজারে লক্ষ্য করবেন না। কারণ সেখানে সরকার বলেছে যে আমার জনগণকে আমি দ্বিধাদ্বন্দ্বে ফেলাতে চাই না, ঠিক আছে? আমি জাস্ট খালি 1-2টা করে প্রোডাক্ট আনবো, জনগণ এগুলোর মধ্যে নিতে হবে, এগুলোই চলবে দেশে। কারণ আমাদের এখানে একজন ব্যক্তিকে আমাদের হচ্ছে সর্বাধিক মুনাফা অর্জন করতে দেওয়া যাবে না, নির্দিষ্ট মানে কয়েকজন থাকবে। এখানে দেখেন যে কেন থাকছে না, তার কারণ হচ্ছে এখানে এটা বলা হয়েছে। তার কারণটা আমরা একটু দেখছি জিনিসটা, যে নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি মালিকানাধীন উৎপাদন হয় না, বরং কি হয়? রাষ্ট্রীয় মালিকানাধীন উৎপাদন হয় বলে কি হয়? আপনার প্রতিযোগিতা থাকছে না, যেটি মাত্র বলা হলো যে রাষ্ট্র প্রতিযোগিতা থাকে না। হ্যাঁ, তো নির্দেশমূলক অর্থ ব্যবস্থা উৎপাদনের কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে, যেখানে কোনো প্রতিযোগিতা প্রতিষ্ঠান থাকে না, কেন্দ্রীয়, ওই যে বললাম রাষ্ট্র সেন্ট্রালি সবকিছু নিয়ন্ত্রণ হয়। তাছাড়া কেন্দ্রীয় কর্তৃপক্ষ সকল পণ্যের দাম নির্ধারণ করে, এটাও কিন্তু খুবই একটা ভালো ফ্যাসিলিটিস সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। উৎপাদিত দ্রব্যের ক্ষেত্রে কতটা মূল্য সংযোজিত হয়েছে তার উপর দাম নির্ভর করে। এ কারণে নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা কি হয়? প্রতিযোগিতা থাকে না। আচ্ছা, আমরা এখানে লক্ষ্য করলাম। আবার আমরা যদি লক্ষ্য করি যে পরের প্রশ্নে, সোহেলের দেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা চালু রয়েছে? উদ্দীপকের দ্রব্য ক্রয় বিধি ব্যবস্থা কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা সমস্যাকে নির্দেশ করে? দেখেন এখানে একটা খুব সুন্দর একটা জিনিস রয়েছে, যে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা এবং কেন দ্বিতীয় ধরনের চালু করছে। এই যে একটু আগেই যে আমরা সৃজনশীলটা পড়লাম 1 নম্বরটা, সেটা হচ্ছে কি যে সমাজতান্ত্রিক এবং ধনতান্ত্রিক নিয়ে আলোচনা করা হয়েছিল, এবং দুইটি দেশের লাস্টে বলা হয়েছিল যে পার্থক্য, যে কোনটি বেশি ভালো, কোনটি বেশি উত্তম একটা দেশের জনগণের জন্য। আবার পরবর্তীতে আমরা দেখছি যে পরের প্রশ্নে যে একটা দেশেরই দুইটা চিত্র উল্লেখ করা হয়েছে, যে একটি চিত্র হচ্ছে কি যে সরকারি একটি জিনিস বলা হয়েছে, আরেকটি চিত্র হচ্ছে যে বেসরকারি একটি দিকের উল্লেখ করা হয়েছে। এই যে বেসরকারি দিক, আরেকটা হয়েছে কি যে সরকারি দিকের একটা কথা বলা হয়েছে। তাহলে এই দুইটা জিনিস যে বলা হয়েছে, একটু আগে বলা হয়েছিল যে ব্যক্তি মালিকানাধীন মানে কি? ব্যক্তি মালিকানাধীন মানে হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, ঠিক না? ব্যক্তি ইকুয়াল টু কি? ব্যক্তি ইকুয়াল টু হচ্ছে ধনতান্ত্রিক কিংবা পুঁজিবাদী। ধনতান্ত্রিক অপর নাম কিন্তু পুঁজিবাদী। আরেকটি যেটা সরকার বা রাষ্ট্র, সেটা হচ্ছে কি? সরকার বা রাষ্ট্র সেটা হচ্ছে সমাজতান্ত্রিক কিংবা নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা। হ্যাঁ, তো এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করব, যে যেটা ব্যক্তি আর যেটা হচ্ছে যে সরকার, যেটা ব্যক্তি এবং যেটা হচ্ছে কি যে সরকার, সেটা বিভিন্ন রূপের আমরা এখানে পার্থক্য দেখা পাচ্ছি। যে পার্থক্যগুলো কি? যে যেটা সরকারি যেটা বিষয়, সেখানে কিন্তু বেশি অর্থের প্রয়োজন হচ্ছে না, অর্থাৎ সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা আমরা দেখতেছি বেশি অর্থের প্রয়োজন হচ্ছে না, মানুষরা বেশি অত্যাচারিত হচ্ছে না। কিংবা যেটা হচ্ছে ব্যক্তি বা ধনতান্ত্রিক, সেটাতে আমরা লক্ষ্য করতে পারছি কি সেটাতে অতিরিক্ত অর্থের প্রয়োজন হচ্ছে, যার কারণে সামর্থ্য না থাকার কারণে সেটা কি দুইটা জিনিস কিনতে পারছে না একসাথে, দ্বিধা দ্বন্দ্বে পড়ে আছে যে আমি কোন জিনিসটা কিনবো না, ঠিক না? তো এখানে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা চালু আছে যদি আমি প্রশ্ন করি, আমি যখন হচ্ছে যে অর্থনৈতিক ব্যবস্থার চারটা যখন আমি বিশ্লেষণ করলাম, যখন আমি চারটা এই বললাম ক্লাসিফিকেশন, সেখানে আমি একটা অর্থনৈতিক ব্যবস্থার নাম উল্লেখ করেছিলাম, সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলছে? মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলা হচ্ছে দুই ধরনের অর্থনৈতিক ব্যবস্থাকে বলা হচ্ছে। সেগুলো কি? দুই ধরনের অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে কি কি? যে একটা হচ্ছে আপনার ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা থাকবে, একটাতে আপনার ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার আপনার
মিক্সচার থাকবে। হ্যাঁ, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মিক্সচার থাকবে। এটা যদি আমরা একটু দেখে নিই, অর্থাৎ ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিকের মিক্সড করে যেটি প্রকাশ পায় সেটি হচ্ছে কি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এবং সারপ্রাইজিংলি সেই অর্থনৈতিক ব্যবস্থাটা আমাদের বাংলাদেশে বিদ্যমান। কেমন? আমাদের বাংলাদেশেই এই আপনারা দেখবেন বাংলাদেশে কেন অর্থনৈতিক মিশ্র, আমি জাস্ট দুটো উদাহরণ দিই। আমাদের দেশে বলা হয়েছে কি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার সম্পদের মালিকানা কার হাতে? সম্পদের মালিকানা রয়েছে ব্যক্তির হাতে, এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কার হাতে? সরকার বা রাষ্ট্রের হাতে। আমার দেশে দুইটোই রয়েছে। আমার দেশে যখন আপনি আপনার নিজস্ব কিন্তু জমির আপনি মালিকানা, তাই না? নিজস্ব জমি আপনার রয়েছে। আবার দেখেন না, অনেক জায়গায় রয়েছে খাস জমি, সরকারি জমি বলে না, যে এই জমিটা খাস জমি, অর্থাৎ সরকারি জমি, অর্থাৎ এই জমির মালিককে সরকার। তাহলে আমাদের দেশে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি কি আমাদের দেশে দুই ধরনেরই অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে। অর্থাৎ আমরা যদি এই গ নম্বর প্রশ্নে একটু যাই, সেখানে বলা হচ্ছে কি যে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার এখানে উল্লেখ করা হয়েছে। এই যে আমরা যদি দেখি যে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা চালু রয়েছে, তাই না? তো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার আমরা সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলো দিব, যে এখানে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মতো এখানে সর্বাধিক মুনাফা অর্জনের সুযোগ রয়েছে, আবার সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার এখানে আমার বিদ্যমান রয়েছে। কিন্তু জেনে রাখা ভালো যে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় যদিও ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক দুটির উপস্থিত রয়েছে, কিন্তু তা সত্ত্বেও মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থারই প্রভাবটা একটু বেশি। হ্যাঁ, আমরা আমাদের দেশের যদি বর্তমান অবস্থা বা আমাদের দেশের অর্থনৈতিক অবস্থাকে আপনি যদি বিবেচনা করেন, তাহলে আপনি নিজেরাই বুঝতে পারবেন যে এটা কেন বেশি বলা হয়েছে। ওকে, তো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কি যে উদ্দীপকে সোহেলের দ্রব্য ক্রয়ে দ্বিধাগ্রস্ত কোন ধরনের অর্থনৈতিক সমস্যাকে কি বলা হচ্ছে? প্রকাশ করা হচ্ছে, তাই না? কোন ধরনের অর্থনৈতিক সমস্যাকে নির্দেশ করে তা বিশ্লেষণ করো। আমরা একটু যদি দেখি জিনিসটা, তাহলে কি বলা হচ্ছে যে অভাব নির্বাচনজনিত সমস্যা। দ্বিধাগ্রস্ত কি বলছে? খুব সুন্দর একটা জিনিস এখানে উল্লেখ করা হয়েছে, সেটা কি অভাবের জিনিসটা এখানে উল্লেখ করা হয়েছে। ক্রয়ে দ্বিধাগ্রস্ততা অভাব নির্বাচনজনিত অর্থনৈতিক সমস্যাকে নির্দেশ করে। কারণ ভাই একটা জিনিস বলা হয়েছে খুব শুরুতেই প্রথম যে আমাদের ইচ্ছা থাকলেও আমরা সেটা পূরণ করতে পারি না। তার সমস্যা কি? তার সমস্যা হচ্ছে একটাই, আমাদের কাছে কি নাই? আমাদের কাছে সম্পদ। এই সম্পদ জিনিসটা আমাদের কাছে নাই, আমাদের কাছে সম্পদ জিনিসটা নাই। এই কারণে বলা হচ্ছে কি অভাব আমাদের অসীম, অভাবের কোনো সীমা নেই, শেষ নেই, কিন্তু সম্পদ সসীম, সম্পদ লিমিটেড, সম্পদের সীমানা রয়েছে, সম্পদ শেষ হয়ে যায়। যাই এখানে দেখছি যে অভাব নির্বাচন সমস্যাটি কি, কারণ এই যে দেখেন সম্পদ সীমিত, এই কথাটি উত্তরে বলা হয়েছে। ঠিক আছে, তো এই কথাটি আপনারা যদি একবার পড়েন, আপনারা উত্তরটার মূল ভাবটা আপনারা বুঝতে পারছেন কিনা, উত্তরটার মূল ভাবটা যখনই আপনারা বুঝতে পারবেন তখনই আপনারা সেই উত্তরটাকে খুব সুন্দর করে লিখতে পারবেন। কারণ যখন মানুষের অভাব যখন অনেক থাকে, যেমন আমি বলেছিলাম যে 5,000 টাকা আমার কাছে রয়েছে, 5,000 টাকা দিয়ে আমি ধরেন যে কই যাব, 5,000 টাকা দিয়ে আমি কি খাওয়া দাওয়া করবো, নাকি আমার পরিবারের একটি জিনিস দরকার সেটি কিনবো? এই যে মানুষের একটা মাথার মধ্যে একটা টেনশন ঢুকে যায়, একটা চিন্তা ঢুকে যায়, সেটা একমাত্র কি জন্য ঢুকে? এই যে অভাবের কারণে ঢুকে। ঠিক আছে, তাহলে এই যে আমরা যে প্রথম দুইটা সৃজনশীল পড়লাম, সেই সৃজনশীলগুলোতে ঠিক একই ধরনের কিন্তু জিনিস আলোচনা করা হয়েছে। এভাবে যে জিনিসগুলো আলোচনা করা হচ্ছে, একই ধরনের উত্তর, একই ধরনের সৃজনশীলের জন্য আমরা ঠিক পাবো, অনেক কিছুই পাবো যেগুলোর উত্তর একদমই একই। এবং একটি কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে সৃজনশীলের গ এবং ঘতে, অর্থাৎ প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার ক্ষেত্রে আমাদের শুধু জিস্ট যেটা বা সামারি বা মূল থিম, যেটা মেইন থিমটাকে আমাদের ক্যাপচার করতে হবে। যদি আমরা মেইন থিমটাকে ক্যাপচার করতে পারি, তাহলে হচ্ছে আমরা বাকিটা লিখতে আমরা সক্ষমতা অর্জন করব। হ্যাঁ, আর আরেকটি কথা আমি বলে দিই যে সৃজনশীলের লেখার ক্ষেত্রে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতায় আমরা জানি যে প্রয়োগে আমাদের কি হয়, প্রয়োগে হচ্ছে 3টি প্যারা থাকে, যেগুলো হচ্ছে যে থিওরিক্যাল প্রশ্ন, সেটি আমাদের জ্ঞান, অনুধাবন, প্রয়োগ 3টি প্যারায় লিখতে হয়। আবার যেটা উচ্চতর দক্ষতা যেমন থাকে, যেটি উচ্চতর দক্ষতা, সেটি আমরা দেখতে পাচ্ছি কি উচ্চতর দক্ষতাতে আমাদের 4টি প্যারা, জ্ঞান, প্রয়োগ, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা, 4টি প্যারা করে আমাদের লেখা উচিত। তাহলে আমাদের নাম্বারটা সেখানে সুবিধামূলকভাবে আসে। হ্যাঁ, এবং এভাবে আমরা সৃজনশীল দেখতে দেখতে আমরা যেগুলো একই ধাঁচের অনেকগুলো সৃজনশীল পাবো, কারণ একটা অধ্যায় থেকে কতগুলোই হয়। বিগত বছরের বোর্ডের কোশ্চেন যেহেতু আমরা পড়াচ্ছি, সেহেতু এখানে খুবই ইম্পর্টেন্টলি আমরা মনোযোগ দিয়ে যদি দেখি যে এগুলোই ঘুরে ফিরে আসে।
তাই আমরা 15টি সৃজনশীল আজকে আমরা দেখবো এই অধ্যায় থেকে, যেটি আমাদের অনেকাংশে সাহায্য করবে আমাদের পরীক্ষার জন্য, আগামীতে প্রচুর হেল্প দিবে। যেমন আমরা এখানে যেমন দেখি যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে, ইতিমধ্যে আমরা সেটা জানি, তাই না? নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা এবং ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা দুটি পার্থক্য। যেমন দেখেন এই যে দুইটি পার্থক্য চাইছে, অর্থাৎ কি সমাজতান্ত্রিক এবং ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থাকে পার্থক্য খুব সহজেই বলা যায়। মালিকানা ব্যক্তি অধীন, ব্যক্তি মালিকানাধীন অর্থনীতি ধনতান্ত্রিকের, নির্দেশমূলকের হচ্ছে রাষ্ট্র। আবার একটা যদি বলে বৈষম্য বিদ্যমান হচ্ছে ধনতান্ত্রিকে, বৈষম্য বিদ্যমান নয় সমাজতান্ত্রিক, দুটি পার্থক্য হয়ে গেল, তাই না? এবং দেখি গ নম্বরে দেখি উদ্দীপকের তথ্য থেকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। আচ্ছা, এখানে আমরা দেখতেছি যে আমাদের এখানে দুইটি দ্রব্যের উল্লেখ করা আছে। আমরা জানি যে উদ্দীপকের যে হচ্ছে যে আমাদের যে সংমিশ্রণটা রয়েছে, সংমিশ্রণ রেখাটা আমাদের দেখবো দুটি দ্রব্যের উৎপাদন সূচি, হ্যাঁ, যে এক্স দ্রব্য একটা হচ্ছে ওয়াই দ্রব্য, 120 একক, 100 একক, 50 একক, 0 একক, আবার হচ্ছে কি যে 0 একক, 50, 100, 120 তথ্য হতে একটু উৎপাদন সম্ভাবনা রেখা উল্লেখ করতে বলছে। তাহলে আমরা যদি রেখাটা একটু দেখি যে এখানে যে পার্থক্যগুলো সহজে দেওয়া আছে, ওকে, আমরা এই রেখাটা যদি দেখি এখানে কি বলা হয়েছে যে এই রেখাটা, যে এখানে রেখাটা এমন করে দেওয়া হয়েছে যে উদ্দীপক থেকে সম্পাদনা রেখা অঙ্কন করা হচ্ছে যে ভূমি অক্ষে, যেটা আমাদের এই যে দেখেন, যেটা আমাদের বলা হচ্ছে কি যে আমাদের এখানে ভূমি এখানে কি বলা আছে এক্স, এবং এই যে আমরা একটা কার্ভ আঁকলাম ইতোমধ্যে, সেখানে হচ্ছে কি এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই, ঠিক আছে? তো ভূমি অক্ষে আমরা দেখা হচ্ছে এক্স, লম্ব অক্ষে দেখা হচ্ছে ওয়াই নির্দেশ করা হয়েছে। এখন নির্দিষ্ট সম্পদ দ্বারা ডি বিন্দুতে এক্স দ্রব্য উৎপাদিত হয় এবং হচ্ছে কি বলেছে উৎপাদিত 120। এখন আমরা দেখতেছি যে এখানে আমাদের যে কিছু একক ছিল, সেখানে এককগুলো এখানে উল্লেখ করে দিয়েছে যে 1, 0, 50, আবার হচ্ছে কি যে 100, 120, তাই না? এবং আমাদের ওয়াই দ্রব্যের কি কি রয়েছে, ওয়াই দ্রব্যের রয়েছে যে কি যে 50, হ্যাঁ, আবার আমরা যদি একটু বাড়িয়ে দিই জিনিসটা, ক্রাফটটা যদি আমি একটু বাড়াই দিই, ওকে, ক্রাফটটা যদি আমরা একটু ঠিকমতো বাড়াই দিই, আচ্ছা এটা ওয়াই, তো এখানে 50, তারপরে দেখা যাচ্ছে যে 0, 50, 100, হ্যাঁ, আবার এখানে বলা হচ্ছে কি 120। তো এখানে আমরা রেখাটা দেখব যে কিভাবে কি করা হয়েছে, হ্যাঁ, যেমন এখানে বলছে কি যে 150, 100, 120, 50, 100, 120, হ্যাঁ। তো এখানে আমরা কানেক্ট করছি যে 50-এর সাথে যে কিভাবে রেখাটা যাচ্ছে সেটা আমরা লক্ষ্য করব, কারণ এখানে আমরা একটা জিনিস দেখব, আমাদের উদ্দীপকে চলে যাব 120-এর সাথে 0, 100-এর সাথে 50, 50-এর সাথে 100, 0-এর সাথে 120, ঠিক এভাবে আমাদের কাজটা করতে হবে। সেটা কি দেখেন 120-এর সাথে আপনার 0টা ই করেছে, তো এভাবে যদি আমরা কানেক্ট করতে পারি, কানেক্ট করলে আমরা দেখা পাচ্ছি কি যে আচ্ছা আমি এখানে সহজে দেখাই দিই, এই যে আমরা কানেকশনটা দেখা যাচ্ছে যে 120-এর 0 বলা হয়েছিল, 50-এর সাথে কি আপনার 100, 100-এর সাথে 50, এই যে আপনার কার্ভটা করা হয়েছে, হ্যাঁ, এই কার্ভটাই হচ্ছে আপনার সম্ভাবনা রেখাটা কিভাবে, যে আমরা যখন এইভাবে যে 120-এর সাথে যে 0-এর সাথে এই লম্বের ভিতরেই থাকবে, আবার এখানে বি কানেক্টগুলো আমরা যখন হচ্ছে একসাথে যখন আমরা কানেক্ট করছি একটা রেখা হচ্ছে, এই রেখাটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। দেখেন এখানে আপনার বিস্তারিত করছে যে কিভাবে কি করা হলো, করার পরে সমন্বয়ে যে বিন্দুটা, এই যে বিন্দুটা সিবিএ, দেখেন সিবিএ বিন্দুটা এখন ABCD যুক্ত করে যে রেখাটি পাওয়া যায় তাকে বলা হচ্ছে কি, এই রেখাই হলো কি রেখা, তথ্যের ভিত্তিতে অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা, তাই না? খুবই সহজ, খুবই ইজি, জাস্ট উদ্দীপককে ফলো করে আমরা রেখাগুলো যদি ইনপুট করে দিই, যে রেখাটা আমরা পাচ্ছি সেই রেখাটাই হচ্ছে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা হিসেবে কাজ করছে, ঠিক আছে? ওকে, তো পরবর্তী প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি একটা ইন্টারেস্টিং প্রশ্ন রয়েছে, উদ্দীপকের প্রদত্ত শর্ত সাপেক্ষে একই সঙ্গে এক্স দ্রব্যের 100 একক, ওয়াই দ্রব্যের 100 একক উৎপাদন সম্ভব কি না, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। আচ্ছা, আমরা ইতিমধ্যে যেহেতু আমাদের রিভিশন ক্লাস চলছে, তাহলে আমরা ইতিমধ্যে জানি, যেহেতু আমরা সামনেও পরীক্ষা পড়েছি স্পষ্টভাবে, যে আমাদের যে উৎপাদন সম্ভাব্য রেখা রয়েছে, আমরা যে উৎপাদন সম্ভাব্য রেখা যে আমরা পেয়েছি, উৎপাদন সম্ভাব্য রেখার বাহিরে আমরা ধরুন এটা হচ্ছে আমাদের একটি উৎপাদন সম্ভাব্য রেখা, উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে কোন উৎপাদন কি সম্ভব? মোটেই না, হ্যাঁ। উৎপাদন সম্ভাব্য রেখার বাইরে কোনো যদি উৎপাদন পড়ে যায় তাহলে সেই উৎপাদন কি উৎপাদন সেখানে সম্ভব নয়, এটা আমাদের মাথায় রাখতে হবে, ওকে। এবং হচ্ছে যে আমাদের এখানে একটা রেখা রয়েছে, যেটা আমরা যদি দেখি রেখাটা কি রকম, যে বলেছে যে এক্স দ্রব্যের 100 কোথায় এখানে, এবং হচ্ছে কি যে ওয়াই দ্রব্যের 100 যদি আমরা করি, এই যে আমরা দিয়েছিলাম কি এক্স, এটা কি দিয়েছিলাম ওয়াই, তাই না? তো এই যে 0, 50, 100, 120, 50, 100,
120। ওকে, তো এখানে আমরা যেটা দেখছি যে 100-র সাথে 100 বলা হয়েছে, অর্থাৎ এক্স এর যে 100 রেখাটা এখানে, এই 100-এর সাথে কি বলছে, এই 100-র যে মিলটা, হ্যাঁ, অর্থাৎ এই 100-র সাথে এই 100-র যে মিল, এটা আর কি এখানে বলা হয়েছে কি, যে এই 100-র সাথে এই 100-র মিলটা এখানে দেখাইতে হবে আমাদের কোথায়, আমাদের কার্বের রেখার বাইরে চলে যাচ্ছে রেখাটা। আমরা যদি একটু বিশ্লেষণ করে দেখি যে আমাদের কার্বের রেখার ঠিক বাইরে চলে যাচ্ছে কি 100 রেখাটা। আমরা কার্বের রেখাটা একটু দেখবো আবারও, ঠিক আছে। দেখেন, এটা যদি আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা হয়ে থাকে, এক্স ওয়াই 0, 50, 100, 120, 50, 100, 120, অলরাইট। এই যে ওয়াই এর 100, এক্স এর 100, এখানে কানেকশন বলছে, এটা কি উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে না? উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে যদি হয়, এটিকে আমরা পয়েন্ট আউট করি ই দিয়ে, কারণ আমরা এখানে দেখতেছি এটা এ, এখানে আমরা বি দিয়েছি, এখানে ধরি আমরা সি দিয়েছি, এটা হচ্ছে আমাদের ডি, তাহলে এটা আমরা হচ্ছে ই হিসেবে ধরি। তাহলে ই পয়েন্টে কি আমাদের উৎপাদন সম্ভব আদৌ কি না? না, কারণ আমরা সহজ কথায় বলে দিয়েছি যে উৎপাদন রেখার বাহিরে উৎপাদন সম্ভব নয়। দেখেন, এখানে যখন বলছে যে বিদ্যমান 100 মিশ্রণটি ই বিন্দু পাওয়া যাচ্ছে, ঠিক আছে, ই বিন্দু যখন পাওয়া যাচ্ছে তখন আমরা কি দেখতেছি যে ই বিন্দু এখানে পাওয়া যায়, ই বিন্দু সম্ভাবনা রেখার বাইরের অঞ্চল, দেখেন বাইরের অঞ্চলে অবস্থান করে, যেটা আমি বললাম সেটা এখানে বলা হয়েছে যে তাহলে বাইরের অঞ্চলে, কারণ সমাজের সম্পদ বা প্রযুক্তি এডি রেখার মধ্যেই সীমাবদ্ধ। সম্পদ আমার নাই বাইরে, সেখানে উৎপাদন সম্ভব, সেখানে কিন্তু মোটেই উৎপাদন করা সম্ভব নয়, কারণ এডিতে একমাত্র সম্ভব। তাহলে উৎপাদন করা সম্ভব কি এক্স এর 100 আর ওয়াই এর 100 একসাথে মিলিত হইলে? না। তাহলে এই সৃজনশীলটা কিন্তু অনেকাংশেই ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা অনেকাংশেই ইম্পর্টেন্ট, কারণ অনেক জায়গাতে এই প্রশ্নটা আসছে, এবং আমিও যখন ইন্টার পরীক্ষা দিয়েছিলাম 21 সালে নর্ডেম কলেজ থেকে, সেই পরীক্ষা দেওয়ার সময় আমি এই প্রশ্নটা পেয়েছিলাম, আমিও পড়েছিলাম বেশ ভালো মতো করে। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখি, পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই যে পরবর্তীতে কি বলা হয়েছে, একই রকমের আমরা জিনিস দেখছি, কিন্তু একজন কৃষিবিদ 1 বিঘা জমিতে গম আলুর সম্ভাব্য ফলনের তথ্য একটি রেখার সাহায্যে তুলে ধরলেন। রেখাটি নিম্নরূপ, সেটা কি যে দেখেন রেখাটি। আচ্ছা, ব্যষ্টিক অর্থনীতি কাকে বলা হচ্ছে, অর্থনীতি নির্বাচন সমস্যা কেন দেখা দেয়? দেখেন, ব্যষ্টিক অর্থনীতি আর সামষ্টিক অর্থনীতি, ম্যাক্রো ইকোনমিক্স আর মাইক্রো ইকোনমিক্স, দুইটি তফাৎ রয়েছে অবশ্যই। ব্যষ্টিক, আমরা যদি প্রথমটাতে আসি, ব্যষ্টিক আমি খুব সহজে একটা জিনিস বলে দিই, যেহেতু আমি শুরুতেই বললাম কি প্রত্যেকটা প্রশ্নের বেসিকটা থিম জিনিসটা আমাদেরকে জানতে হয়, বুঝতে হবে। ব্যষ্টিক অর্থ কি? ব্যষ্টিক অর্থ হচ্ছে আলাদা বা পৃথক, আলাদা বা পৃথক বা সেপারেট, হ্যাঁ। আবার সামষ্টিক, দেখেন সামষ্টিকটা যখন আমরা দিব, সামষ্টিকটার অর্থই কিন্তু আমরা বুঝতেছি যে একত্র, একত্র, তাই না, একসাথে, একত্র বা একসাথে। তাহলে আমরা কি দেখছি, যে আমরা দেখছি যে হচ্ছে যে ব্যষ্টিকের, আমরা দেখছি যে ব্যষ্টিক মানে হচ্ছে কি আলাদা, ব্যষ্টিক মানে হচ্ছে আলাদা, অর্থাৎ আমরা যদি বলি যে একটি দেশের যত রকম অর্থনৈতিক কার্যকলাপ রয়েছে বা অর্থনৈতিক প্রতিষ্ঠান বা রীতিনীতি বা বিভিন্ন সংস্থা রয়েছে, সেগুলো যদি আলাদা আলাদাভাবে যদি সেগুলো নিয়ন্ত্রণ করা হয়, আলাদা আলাদাভাবে যদি পর্যালোচনা করা হয়, তাহলে সেটিকে বলা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। আমরা সেটি হচ্ছে লক্ষ্য করি যে সংজ্ঞাতে কি বলা হয়েছে, সংজ্ঞাতে বলা হয়েছে প্রতিটি উপাদানের আচরণ কার্যকলাপ পৃথক পৃথকভাবে, দেখেন পৃথক পৃথকভাবে আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করে, তাকে বলা হচ্ছে কি ব্যষ্টিক অর্থনীতির ব্যবস্থা। ওকে, পরবর্তীতে কি প্রশ্ন ছিল, পরবর্তীতে প্রশ্ন ছিল যে অর্থনীতি বিদ্যমান নির্বাচন সমস্যাটা কেন দেখা যায়, ঠিক আছে। তাইলে কেন দেখা যায়, আমরা শুরুতেই কিন্তু বললাম আগে যে আমাদের দেশে যখন, আমাদের দেশে কিংবা আমাদের জীবনে, হ্যাঁ, যখন হচ্ছে এই জিনিসটার বেশি প্রকোপ পড়ে, অভাবের, সম্পদের অভাবের কারণে আমাদের কি হয়, অর্থনীতিতে নির্বাচনের সমস্যাটা বেশি দেখা দেয়, ঠিক না? এই জিনিসটা এখানে উল্লেখ করা আমাদের প্রয়োজন। ওকে, গেল। তাইলে দেখেন প্রশ্নগুলি ইজি হয়ে যাচ্ছে আমাদের জন্য। তারপর কৃষিবিদ উদ্দীপকের রেখাচিত্রটির সাহায্যে যা দেখিয়েছেন তা ব্যাখ্যা করো। দেখেন কি দেখাইছেন, এই জিনিসটা উৎপাদন সম্ভাবনা রেখা, সেম এম বিন্দুতে তবে তাকে দক্ষ কৃষক বলা যায় কিনা, এম বিন্দুতে যদি বলা যায়, আমরা কি বললাম উৎপাদন সম্ভাবনা রেখার যদি বাহিরে উৎপাদন হয় সম্ভব, সম্ভব না, ভিতরে হইলে কিন্তু সম্ভব। কিভাবে সম্ভব, দেখেন সুযোগ ব্যয় ধারণাটি দেখিয়েছেন উৎপাদন সম্ভাবনা রেখার, যেটা বললাম। আচ্ছা, সুযোগ ব্যয় জিনিসটা কি, সুযোগ ব্যয় জিনিসটা এখানে আমাদের উল্লেখ করা আছে যে রেখাটির সাহায্যে, যেটা আমরা এখানে যদি দেখি যে এখানে রেখাটি যে বলছে যে
রেখাটির সাহায্যে যা দেখিয়েছেন তা ব্যাখ্যা করো। তাহলে এখানে দেখাচ্ছে রেখাটা আমাদের দেখছি যে এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্যে কি এক্স দ্রব্যে গম এবং হচ্ছে আলুর ওয়াই দ্রব্যের উল্লেখ করা আছে। তাহলে দেখেন যে চিত্রে ভূমি ও এক্সে গম, লম্ব এক্সে আলু। তাহলে উৎপাদন সম্ভাবনার এই জিনিসটা কি বলা হয়েছে যে এই বিন্দুতে গম উৎপাদনের ভাবে বিভিন্ন এগুলো আপনার হচ্ছে যে প্রকাশ করেছে এবং একটি দ্রব্যের উৎপাদন বাড়াতে গেলে অপরটির উৎপাদন ত্যাগ করতে হয়। এই ত্যাগকৃত দ্রব্যের উৎপাদনই হলো কি সুযোগ ব্যয়। যেমন দেখেন এখানে খুব সুন্দর একটা জিনিস উল্লেখ করা আছে, সেটা হচ্ছে কি যে এই দেখেন একটি দ্রব্যের যদি আপনি উৎপাদন যদি বাড়াতে যান অপর উৎপাদন ত্যাগ করতে হচ্ছে, এই ত্যাগকৃত দ্রব্যই কি সুযোগ ব্যয়। ঠিক আছে, তো আপনার একটা জিনিস এখানে লক্ষ্য করতে হবে যে কাউকে যদি আমরা নিতে চাই, একটা জিনিসকে আমাদের প্রয়োজন, হ্যাঁ ধরেন যে একটা মানুষকে আমরা নিতে চাচ্ছি, সেই মানুষের বিপরীতে আমাদের আরেকটা জিনিসকে ছাড়তে হচ্ছে, যেটা কেউ ছাড়তে আমরা চাচ্ছি না, যেটা আমাদের প্রয়োজন, কিন্তু ওই প্রয়োজনের চেয়ে একটু বেশি প্রয়োজন এই জিনিসটা, এই জন্য আমরা জিনিসটা দরকার, এই জিনিসটাকে আমরা নিচ্ছি, তো ওই জিনিসটাকে আমরা ছাড়তে হচ্ছে, তাই না? তো ওই জিনিসটাকে ছাড়ার কারণে যে আমাদের যে ব্যয়টা হচ্ছে তা কিন্তু দ্রব্যটা, ওই দ্রব্যটাই হলো কি সুযোগ ব্যয়। ধরেন যে আপনি 10টা কলা খাবেন, ঠিক আছে, কিন্তু একই সাথে আপনার দরকার কি, একই সাথে আপনার দরকার ধরেন যে 12টা আপেল, কিন্তু আপনার মন এখন বলতেছে যে আমি আপেল খাবো না, আমার কলাই খাইতে হবে। তো আপনি যে কলা খাচ্ছেন, তো কলা খাওয়ার জন্য আপনি 10টা আপেলকে ছাড়ে দিচ্ছেন না, এই 10টা আপেলই হয়েছে আপনার সুযোগ ব্যয়। বুঝতে পারছেন? এই হচ্ছে গিয়ে ঘটনা। তো এটাই হচ্ছে আপনার সুযোগ ব্যয়, যেটি এখানে কৃষকটি এখানে উল্লেখ করছে। ঠিক আছে, আর রেখাচিত্রের সাহায্যে সুযোগ ব্যয়ের ধারণাটা মানে কি উৎপাদন সম্ভাবনা রেখা যেটি সহজে বলছিলাম প্রথমে, ওইটার সাহায্যেই কি করেছে সুযোগ ব্যয়ের ধারণাটা এখানে উল্লেখ করেছে। ঠিক আছে, আবার ওইখানে যেটা আমরা দেখলাম যে এম বিন্দুতে যদি উৎপাদন করে তাহলে তাকে দক্ষ কৃষক বলা যায় কিনা। আমরা ইতিমধ্যে দেখেছি উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে উৎপাদন করা সম্ভব নয়, কিন্তু ভিতরে উৎপাদন করা সম্ভব। যদি সম্ভব হলেও বলছে কি দেখেন যে উৎপাদন সম্ভব হলেও কিন্তু এখানে একটু ঘাটতি রয়েছে। এটা কি বলা হয়েছে যে এই প্রথমে আমরা জানি যে এ এবং ই বরাবর উৎপাদন সম্ভাবনা রেখা, এই রেখা দ্বারা সমাজের সীমিত সম্পদের গণ্ডির মধ্যে উৎপাদন চালিয়ে যেতে হবে। ঠিক আছে, কিন্তু যদি এম রেখার ভিতরে যদি উনি চালাইতে চায়, আমরা কি জানি যে সকল প্রকার যে সম্পদগুলো রয়েছে সেই সম্পদগুলো কি হয় এই যে এ থেকে ই রেখার মধ্যে কিন্তু সীমাবদ্ধ, এর বাহিরে নয়, এবং এর ভিতরে যদি আসে, এর যদি ভিতরে ঢুকে তাহলে কি হবে, ভিতরে আসলে স্বল্পতা। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে বাহিরে যদি যায়, যদি বাহিরে যায় তাহলে নেই, বাইরে গেলে নেই, ভিতরে যদি আসে তাহলে হচ্ছে কি স্বল্পতা, ভিতরে আসলে সেটা কি হবে, ভিতরে আসলে সেটা স্বল্পতা হবে। আমাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে। দেখেন যে এম বিন্দুতে সমাজের যে প্রযুক্তি ব্যবহার করা হয় সম্পদের বিষয়টি বিবেচনার জন্য যে কোনো বিন্দুতে উৎপাদন সংমিশ্রণ নির্ধারণ করা হয়। ঠিক আছে, দেখা যাচ্ছে যে বলা হচ্ছে কি যে এম বিন্দুতে অভ্যন্তরে যদি অবস্থিত এম বিন্দুতে সম্ভব হলেও সমাজ কখনোই এম বিন্দু উৎপাদন করবে না। কারণ কি, এই যে বললাম সম্পদের স্বল্পতা থাকবে, কিন্তু কারণ কি এম বিন্দুতে সমাজের সম্পদ প্রযুক্তির যথাযথ পরিপূর্ণ ব্যবহার করা হয় না। দেখছেন ভিতরে কিন্তু সম্পদের যথাযথ পরিপূর্ণ ব্যবহার হচ্ছে না। তার কারণে কি, তার কারণে হচ্ছে বলা হচ্ছে প্রশ্নে কি বলা হয়েছিল, ওনাকে কি দক্ষ কৃষক বলা যাবে না, ওনাকে দক্ষ কৃষক বলা যাবে না এট দি এন্ড। ওকে, তাহলে আমরা সিমিলার আমরা জিনিস পেলাম, সিমিলার জিনিসগুলো পেলাম। যেমন আমরা দেখি এই প্রশ্নটা এখানে কি বলা হচ্ছে যে নির্বাচন কি, সিলেকশন ফার্স্ট অফ অল। হ্যাঁ, ধর্মতান্ত্রিক যে আমরা নির্বাচন কি, আমাদের যেটা বললাম 10টা কলা 12টা আপেল, আপনার কি প্রয়োজন সেই অনুযায়ী আপনি সেটা সিলেক্ট করবেন। ঠিক আছে, এই জিনিসটাও বলা আছে এখানে। এবং দেখেন অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো এখানে কিন্তু বলছে, এবং দেশে বিদ্যমান জনকল্যাণ যথেষ্ট ভূমিকা রাখছে বলে কিনা মনে করছে কিনা। উদ্দীপক পড়লে খুব সহজে জিনিসটা বলা বোঝা যায়। কারণ কি, কারণ হচ্ছে একটাই যে আমরা যখন দেখতেছি যে উৎপাদন উপকরণের উপর নিজস্ব মালিকানা নেই, অর্থাৎ কি সমাজতান্ত্রিক কোন, কারণ তার দেশের সরকার সব সম্পদের মালিক, কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের মাধ্যমে উৎপাদন নিয়ন্ত্রিত হয়। সমাজতন্ত্র কি বলছে, অর্থব্যবস্থা বৈশিষ্ট্য, সমাজতন্ত্র বৈশিষ্ট্য দিয়ে দিবেন জনকল্যাণে যথেষ্ট ভূমিকা রেখেছে কিনা, অবশ্যই জনকল্যাণে যথেষ্ট ভূমিকা রাখে। কিভাবে, কারণ সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় কিন্তু হয় না, কোনো প্রকার বৈষম্য হয় না, তাই না? এই জিনিসটা এখানে বলা হচ্ছে। হ্যাঁ, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, ঠিক আছে। আবার দেখেন কি বলছে, অর্থনৈতিক ব্যবস্থা কি আমরা জানি, অভাব পূরণ নির্বাচন সমস্যা পড়তে হয়। কেন পড়তে হয় অভাব পূরণে,
কারণ কি? কারণ হচ্ছে একটাই, সম্পদের দুষ্প্রাপ্যতা, তাই না? সম্পদ সীমিত, এই কথাটা দিয়েই আসলে এই এক অধ্যায়ের যত সৃজনশীল রয়েছে সব সৃজনশীলের কেন্দ্র পয়েন্ট, মেইন পয়েন্ট হচ্ছে সম্পদ সীমিত। যে ভাই তোর টাকা নাই, তোর ইচ্ছা প্রচুর, তোর ইচ্ছা প্রচুর, তুই ওয়েস্টার্ন পোশাক পরবি, বা তোর ধর যে তুই হচ্ছে যে ওয়েস্টার্ন খাবার দাবার খাবি, তোর হচ্ছে যে ফেব্রুয়ারি মাস তুই হচ্ছে তোর গার্লফ্রেন্ড প্রেমিকাকে বিভিন্ন রকমের গিফট দিবি, কিন্তু তোর পকেট ফাঁকা, কিছু নাই, তো সম্পদ সীমিত, তোর অভাব। এই কারণে তোর নির্বাচন করতে হয় যে আমার গার্লফ্রেন্ড কি 30 টাকার ফুল দিব, নাকি 10 টাকার একটা ফুল দিব, নাকি গাছ থেকে ছিঁড়ে ফুল দিব, অনেক কিছু ভাবতে হয় না আমাদেরকে, এই যে অভাব, তাই না? তারপরে দেখো যে কি বলছে যে এক্স দেশের কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা, কোন দেশের অর্থনৈতিক তুমি সর্বাধিক উত্তম বলে মনে করো, সেম জিনিস বলা হচ্ছে এখানে, সেম জিনিস, অর্থাৎ এই অধ্যায়ের সকল কিছুই আমরা এখানে দেখা পাচ্ছি সেম জিনিস হিসেবেই বলা হচ্ছে। তারপরে দেখো হচ্ছে তোমরা দুষ্প্রাপ্যতা বলতে কি বুঝাচ্ছে। দুষ্প্রাপ্যতা জিনিসটা কি? দুষ্প্রাপ্যতা হচ্ছে যে সম্পদের সীমিত, সম্পদের অপ্রচুর। হ্যাঁ, সম্পদের অপ্রতুলতা বা সম্পদের অপ্রচুর, আমরা যদি বলি যে সম্পদের অপ্রচুরতা, সম্পদের হচ্ছে কি অপ্রচুর, ঠিক আছে, সম্পদের অপ্রচুরকেই বলা হচ্ছে কি দুষ্প্রাপ্যতা। ওকে, ব্যষ্টিক সামষ্টিক অর্থনীতি একে অপরের সাথে পরিপূরক, ব্যাখ্যা করো। দেখেন এখানে একটা বিষয় রয়েছে, পরিপূরক কিভাবে হয়, পরিপূরক কিভাবে আমরা লক্ষ্য করি। ব্যষ্টিক মানে কি সবগুলো জিনিস আলাদা আলাদাভাবে কিন্তু প্রকাশ পাচ্ছে, সামষ্টিক মানে কি একত্রে, তাই না? দেখেন একটি দেশের অভ্যন্তরে যখন কোনো অর্থনৈতিক কার্যকলাপ বা অর্থনৈতিক উপাদান বিভিন্ন জিনিস যখন হচ্ছে পৃথক পৃথক আলোচনা করা হয়, তখন কি তখন ওগুলো অভ্যন্তরে হয়, তখন দেশ বাইরে যায়, বহির্বিশ্বে যায়, তখন সেগুলো একটা দেশ অভ্যন্তরীণ জিনিসগুলো একত্রে ইউনিটি হয়ে তখন বাইরের বিশ্বে প্রতিনিধিত্ব করে। আমরা একটা কথা জানি না, ফোটায় ফোটায় সমুদ্র, অর্থাৎ আমরা যদি বলি যে হচ্ছে যে ব্যষ্টিক ইনটু সামষ্টিক, কথাটা কিন্তু আমাদের ভুল হবে না, কারণ দুইটার মধ্যে কি সম্পর্ক বিদ্যমান রয়েছে, ঠিক না? আচ্ছা, পরবর্তী উদ্ভিদ উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন, যেটা বলা হলো ওয়াই দ্রব্য 50 একই জিনিস সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ আমরা জানি যে উৎপাদন রেখার বাহিরে কোনো সময় উৎপাদন কি সম্ভব নয়। ওকে, অর্থ ব্যবস্থা আমরা পরে দেখি, যে যদি দেখি চট্টগ্রাম বোর্ডে যেটা আসছে, ধনজাতি অর্থ ব্যবস্থার শ্রেণী বৈষম্য অর্থ ব্যবস্থা কি আমরা জানি, বৈষম্য কেন হয়? কারণ কি এক সম্পদের মালিকানা একটা ব্যক্তির ভিতর থাকে, এই জন্য বৈষম্য তৈরি হয়। উদ্যোগ উল্লেখিত এই দেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান? এই দেশ কোনটাই? যে এই দেশের নাগরিকদের ব্যক্তি মালিকানা কোনো সম্পদ নেই, সব সম্পত্তি কি রাষ্ট্রের হাতে। রাষ্ট্র মানে কি সমাজতান্ত্রিক। আমি আবারও লিখে দিচ্ছি যে রাষ্ট্র যদি বলা হয় রাষ্ট্র ইকুয়াল টু সমাজতান্ত্রিক, এই জিনিসটা আপনারা একদম মাথায় ঢুকাই নেবেন পরীক্ষার হলে। জাস্ট এই জিনিসটাই যদি আপনারা মাথায় রাখেন, রাষ্ট্র মানে সমাজতান্ত্রিক, ব্যক্তি মানে কি? ব্যক্তি মানে হচ্ছে ধনতান্ত্রিক। ব্যক্তি মানে ধনতান্ত্রিক। এটা মাথায় রাখলেই আপনাদের সকলের জন্য উত্তম হবে জিনিসটা। হ্যাঁ, যে এই দুই দেশের মধ্যে পার্থক্য, তুমি কোনটা বলে মানে কোন অর্থনৈতিক ব্যবস্থাটাকে তুমি উত্তম বলে মনে করো? সমাজতান্ত্রিক। উত্তরের পক্ষে যুক্তি দেওয়া খুবই সহজ। আবার আমরা দেখতেছি জিনিসটাতে এখানে কি, এখানেও এক জিনিস এখানে বলা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি নির্বাচন সমস্যা উদ্ভব হয় কেন, উৎপাদন সম্ভাবনা রেখা যৌক্তিক। দেখেন সেম প্রশ্ন কিন্তু আসছে, ঠিক আছে, একই প্রশ্ন আসছে। ব্যষ্টিক অর্থনীতি কি, আবার দেখা যাচ্ছে কি দুষ্প্রাপ্যতা অর্থনৈতিক সমস্যার মূল কারণটা কিভাবে হয়, যে সূচিটি ব্যবহার করে একমাত্র একটি উৎপাদন সম্ভাবনাটা বলা হচ্ছে। দেখেন সম্পদের দুষ্প্রাপ্যতা অর্থনৈতিক সমস্যার মূল কারণ, অভাব আছে বলেই কিন্তু সবকিছু হচ্ছে, এখানে ওইটা বলা হয়েছে, ঠিক আছে। তারপর কি যে উৎপাদন সংমিশ্রণ উৎপাদন যৌক্তিকতা, এক্স 80 দ্রব্য, ওয়াই 50, এক্স 110, ওয়াই 30, সংমিশ্রণ যদি আমরা করি, একটু দেখি সংমিশ্রণ যদি আমরা করি তাহলে কি আসে। সংমিশ্রণে আমরা হচ্ছে কি চিত্র একটা গ্রাফ আঁকছি, উৎপাদন সম্ভাবনা রেখা এক্স, দেখেন এককগুলা বসাইছি। তাহলে কি বলতেছে যে যখন আমরা সম্ভাবনা রেখা কি হলো এডি, এ থেকে ডি পর্যন্ত কিন্তু রেখা কি হয়েছে, উৎপাদন সম্ভাবনা রেখা আমাদের হচ্ছে কি তৈরি হয়েছে এ থেকে হচ্ছে ডি পর্যন্ত। এখন কি বলছে, এডি রেখার প্রতিটি বিন্দুতে এক্স ওয়াই দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পাচ্ছে। এই রেখার সম্পদের কাম্য ব্যবহার নির্দেশ করে, তাই কোন উৎপাদক এডি রেখার ভেতরের দিকে উৎপাদন করলে সম্পদ অব্যবহৃত থাকবে। হ্যাঁ, কারণ দেখেন এই যে যদি আমি ভিতরে যদি আমরা আসি, একটু আগে পড়লাম এম বিন্দু সে কৃষকের, আবারও ই বিন্দুতে
উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে যদি করা হয় তাহলে হবে না, উৎপাদন কি হবে না, উৎপাদন সম্ভব নয়। উৎপাদন রেখার বাইরে হলে উৎপাদন সম্ভব নয়, ভিতরে যদি হয় তাহলে মাইনাস, ঘাটতি চলে আসে, সেই কথাটা এখানে বলছে। সম্পদের পরিপূর্ণ ব্যবহার হবে না, এই কথাটা এখানে বলছে। আবার কোন উৎপাদক সম্পদের সীমাবদ্ধতার কারণে রেখার বাইরের দিকে উৎপাদন করতে পারবে না, দেখছেন ওই কথাটা এখানে উল্লেখ করছে, যে কথাটা মাত্র বলা হলো। তো আমরা এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছি যে সব ধরনের সৃজনশীলে একই ধরনের হচ্ছে আমরা উত্তর দেখা পাচ্ছি, একই ধরনের প্রশ্ন। নির্বাচন, অর্থনৈতিক ব্যবস্থা, ভোক্তার সার্বভৌমত্ব নিশ্চিত হয়, ব্যাখ্যা করো। দেখেন একটা প্রশ্ন সুন্দর, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা একটু ভিন্ন প্রশ্ন পাইলাম, ভোক্তার সার্বভৌমত্ব নিশ্চিত হয় কিনা। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ভোক্তার সার্বভৌমত্ব নিশ্চিত হয় কিভাবে জানেন? সার্বভৌমত্বটা কি, ভোক্তা যখন স্বাধীন, আপনি যখন স্বাধীনভাবে আপনার কোনো চাপ ছাড়া আপনি সব বাজারে গিয়ে একটা প্রোডাক্ট কিনতে পারছেন, সেই প্রোডাক্টটা কেনার জন্য আপনাকে শুধুমাত্র 1 থেকে 2টা বা 2 থেকে 4টি পণ্যের উপর নির্ভর হয়ে থাকছে না। আপনি যে বললাম সাবান কিনতে যান, গায়ে মাখার জন্য লাইফবয় রয়েছে, লাক্স রয়েছে, ডেটল রয়েছে, তারপরে স্যান্ডেলিনা রয়েছে, আরও অনেক সাবান রয়েছে, তারপরে অনেক অপশন, ইউ উইল গেট আ লট অফ অপশন টু বাই। ওকে, সো ওইখানে আপনার কি সার্বভৌমত্বটা নিশ্চিত হয়। যেমন আমরা এখানে দেখছি যুক্তি, যে সার্বভৌমত্ব নিশ্চিত হচ্ছে কিভাবে, যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সম্রাট অর্থাৎ সরকার ভোক্তার পছন্দকে প্রভাবিত নিয়ন্ত্রিত করতে পারে না। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা যেটা হয়, যে সরকার ঠিক করে দেয় যে বাবা তুই যাবি সাবান কিনতে, তোকে 2টাই সাবান কেনার মধ্যে কিনতে হবে, হয় লাইফবয় কিন নাহলে ডেটল কিন, তো লাক্স কিনতে পারবে, লাক্স বলে কিছু থাকবেই না। ওটা হলো সমস্যা, ওখানে কি আপনার স্বাধীনতা থাকবে? থাকবে না। তারপর দেখেন এক্স দেশের প্রচলিত অর্থ ব্যবস্থার সাথে কোন ধরনের অর্থ ব্যবস্থা, আবারও একই জিনিস আমরা যদি পড়ি পাবো। বাংলাদেশের মতো অর্থনৈতিক ব্যবস্থা চালু করতে হলে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, এক্স দেশে যদি বাংলাদেশের মতো চালু করতে চাই, বাংলাদেশে কি চলে, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, ওকে, তাহলে দেখেন বলা হয়েছে বাংলাদেশ অর্থনৈতিক ব্যবস্থা কি, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা আমরা পাইলাম। ওকে, বরিশাল বোর্ডে কি আসছে, উৎপাদন সম্ভাবনা রেখা কি, আমরা এটা জানি। উৎপাদন সম্ভাবনা রেখাকে বলছে প্রাপ্ত সীমিত সম্পদ দ্বারা, যেগুলো আমরা ছকে যেগুলো দেখলাম এতক্ষণ আঁকলাম, এক্স অক্ষে ওয়াই অক্ষে বিভিন্ন একক বসায় যে রেখা আঁকলাম, প্রাপ্ত সীমিত সম্পদ দ্বারা উৎপাদন করা যায় এমন সব দ্রব্যের সম্ভাব্য সংমিশ্রণ যে রেখার দ্বারা নির্দেশ করা তাকে কি বলা হচ্ছে, উৎপাদন সম্ভাবনা রেখা। আমি বলে দিতে চাই একটা কথা, উৎপাদন সম্ভাবনা রেখা খুবই ইম্পর্টেন্ট, উৎপাদন সম্ভাবনা রেখার ডেফিনেশনটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা ডেফিনেশনটা অবশ্যই মাথায় রাখবেন। এই সংজ্ঞায়নটা আপনাদেরকে ভালো মতো পরীক্ষা দিয়ে আসতে হবে, এটা কিন্তু আসার মতো, এবং আমি বলছি আসবে সেটা। সম্পদের দুষ্প্রাপ্যতা, সীমাবদ্ধতার কারণে মৌলিক অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয়। আমরা জানি যে অভাব থাকলে একটা মানুষের অনেক ধরনের সমস্যা হয়। কি বলা হয় একটা কথা, যে অভাব ঘরে ঢুকলে ভালোবাসা কি জানালা দিয়ে পালায়, তেমনই একটা কেস। হ্যাঁ, ওয়াই দেশের অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য, ওয়াই দেশে বেড়াতে গেলেন, দেখলেন শিক্ষা ব্যবস্থা সবকিছু সরকারি উদ্যোগে পরিচালিত হয়। দেখেন সবকিছু কি করছে, সবকিছুতে সরকারের হস্তক্ষেপ। আচ্ছা, সরকারের যদি হস্তক্ষেপ থাকে তাহলে হচ্ছে সেটা কি, যদি বলছে যে সরকারি, সে দেশে সব জায়গায় সরকারি, সমাজতান্ত্রিক, আগেই বলছি। উল্লেখিত দুই দেশের অর্থ ব্যবস্থার তুলনা, কিন্তু সুজনের দেশে কি বেসরকারি উদ্যোগ, সমাজতন্ত্র অর্থনৈতিক ধনতন্ত্রের মধ্যে পার্থক্য দিতে পারবেন না, সমাজতন্ত্রের অর্থনৈতিক দেশের পার্থক্য দিলে আপনার উত্তর আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে। তারপরে দেখেন, তারপরে হচ্ছে কি, যে এই যে অর্থনৈতিক দুষ্প্রাপ্যতা, দাম ব্যবস্থার সম্পর্ক কি, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার সম্পর্কটা কি, এবং সম্ভাবনা রেখা উৎপাদনী। আমরা এখানে নতুন যেটা পেয়েছি একটু পড়ার মতো, ধনতান্ত্রিক খ নম্বরটা অনুধাবনটা আমরা দেখব, যে ঘনিষ্ঠ সম্পর্ক স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার ঘনিষ্ঠ সম্পর্ক। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় দাম কিন্তু সরকার কর্তৃক নির্ধারণ করে না, নির্ধারণ করে কি কতিপয় জনগোষ্ঠী, কতিপয় সদস্যের লোকরাই কিন্তু বাজারের বিভিন্ন পণ্যের দাম নির্ধারণ করে। কেমন, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। স্বয়ংক্রিয় কি, নিজে স্বয়ং, একটা মানুষ স্বয়ং করবে। প্রতিটি দ্রব্যের দাম চাহিদা যোগানের পারস্পরিক ঘাত প্রতিঘাতের মাধ্যমে নির্ধারিত হয়। এই দাম মেনে নিয়ে ক্রেতা বিক্রেতাকে দ্রব্য বিক্রয় এবং ক্রয় করতে হয়। বাজারে আমাদের দেশের বাজারে যাবেন, যেমন আমি যদি বলি সহজে ঢাকার কারওয়ান বাজার রয়েছে, সেই কারওয়ান বাজারে গেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমাদের বিভিন্ন দ্রব্যের দাম উঠানামা, এক জায়গায় এক, আরেক জায়গায় এক। ঢাকায় একরকম, ঢাকার বাইরে যান, কুষ্টিয়া যান, কুমিল্লা যান, বা বরিশাল যান, দিনাজপুর যান, ওগুলাতে কিন্তু আরো ভিন্ন ভিন্ন ধরনের দাম পাওয়া যায়, তাই না? এই যে এক ধরনের নয়, এই জন্য দামের মধ্যে পার্থক্য রয়েছে। আর উৎপাদন সম্ভাবনা রেখা তো আমরা দেখলাম, পরবর্তীতে আমরা দেখলাম সম্ভাবনা রেখা যাচাই, একই জিনিস আবার দেখছি। দিনাজপুর বোর্ডে আমরা দেখি যে ওই যে উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলছে, আমরা কিন্তু আবারও চলে আসছি সেখানে, তাই না? অভাব পূরণের ক্ষেত্রে নির্বাচন বড় সমস্যা, একই জিনিস। এক্স দেশে 3টি বৈশিষ্ট্য, উদ্দীপকের আলোকে এক্স দেশে 3টি বৈশিষ্ট্য কি বলা হয়েছে, প্রতিটি অর্থনৈতিক কাজ সরকার কর্তৃক। আচ্ছা, সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হচ্ছে, তার মানে কি, সেটা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, তাই না?
আবার উল্লেখিত দুটি দেশের অর্থব্যবস্থা কি এক, ভিন্ন হলে পার্থক্য। সেটা কি? উৎপাদন, বন্টন, ভোগ সবই কেন্দ্রীয় পরিকল্পনা, কিন্তু নিজ দেশে শুধু সরকার নয় বেসরকারি উদ্যোগেও। দেখেন, সরকার নয় বেসরকারি উদ্যোগেও, সরকার বেসরকার অর্থাৎ সরকার, পাবলিক এবং প্রাইভেট, হ্যাঁ, ব্যক্তি এবং সরকার যখন হচ্ছে মিক্সড হয়, আমি যদি বলি যে পাবলিক প্লাস প্রাইভেট যদি হয়, তাহলে সেটা কি? সেটা হচ্ছে মিক্স। সেটা হচ্ছে কি? মিক্স, যা বাংলায় বলা হচ্ছে কাকে? কি বলা হচ্ছে বাংলায়? মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য পার্থক্য করতে হবে দুইটার। একই সৃজনশীল আমরা দেখতে পাচ্ছি বরাবরই। আবার কি দেখতে পাচ্ছি আমরা পরবর্তী সৃজনশীলে? যে নিজস্ব অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক পার্থক্য, হ্যাঁ, আবার বলছে উৎপাদন পার্থক্য। যদি বলি ব্যষ্টিক কি? পৃথক পৃথক ভাবে দেখে, সামষ্টিক একত্র করে দেখে। ব্যষ্টিক হচ্ছে কি? অভ্যন্তরীতে আসে, আর ব্যষ্টিক কি? পরিধিটা বৃহৎ, অভ্যন্তরীণ না বাইরেও যায়। এই দেখেন, সেটা জিনিসটা এখানে বলা হয়েছে, ঠিক আছে। আবার কি? সূচি ব্যবহার করে উৎপাদন সমন্বয় রেখা বাইরে ব্যবহার করা সম্ভব কিনা, একই জিনিস এখানে উল্লেখ করা হয়েছে। তাইলে আমরা যেটা দেখতেছি যে আমাদের যে এই অধ্যায়ের যে সৃজনশীলগুলো রয়েছে সবগুলোই সেম। পিপিসি কি? পিপিসিটা হচ্ছে কি? পিপিসিটা হচ্ছে এখানে কি? প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখাটাই হচ্ছে ইংলিশটাই প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, ঠিক আছে। তো আবার এখানে আমরা দেখতেছি কি? যে অভাব অসীম। ব্যাখ্যা করো। মানুষের জীবনে অভাব প্রচুর ভাই, আমার তোমার সবার জীবনের অভাব কিন্তু প্রচুর। মৃত্যুর শেষ পর্যন্ত, আগ পর্যন্ত আমাদের অভাবের ঠিক নেই, অভাব থাকবেই মানুষের জীবনে, ঠিক আছে। বৈশিষ্ট্যগুলো বিদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে বলা হচ্ছে এদেশের একই জিনিস। প্রত্যেকটা সৃজনশীলেই আমাদের একই জিনিস, প্রত্যেকটা সৃজনশীলেই দেখেন প্রতিযোগী নয় পরিপূরক, হ্যাঁ, প্রত্যেকটা সৃজনশীলেই আমাদের একই আমরা দেখতে পাচ্ছি। এই যে সৃজনশীলগুলো যতগুলো আছে, এই অধ্যায়ের যতগুলো সৃজনশীল আলোচনা করা হলো এই পর্যন্ত, 16টা সৃজনশীল আমরা আলোচনা করলাম। বিগত বছরের যতগুলো সৃজনশীল রয়েছে, এই সৃজনশীলগুলোর মধ্যে মৌলিক যেগুলো বিষয়বস্তু রয়েছে, সেই বিষয়বস্তুগুলো যদি আমরা একটু নোট ডাউন করি প্রথম অধ্যায় থেকে। প্রথমত আমরা আসব ক নম্বরের জন্য। আমরা বলতেছি আবারও ফর ক নম্বর, সেটা কি? অভাব অসীম। অভাব অসীম, এই প্রশ্নটা বা এই থিমটা আমাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে যে অভাব অসীম মানে কি, ঠিক আছে। এবং পরবর্তীতে কি বলা হচ্ছে? যে দুষ্প্রাপ্যতা। কার দুষ্প্রাপ্যতা? সম্পদের দুষ্প্রাপ্যতা। এই জিনিসটাও আমাদের মাথায় রাখতে হবে যে কিসের দুষ্প্রাপ্যতা? সম্পদের। এই জিনিসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। পরবর্তীতে বলা হচ্ছে কি আমাদের ক নম্বরের জন্য আরো ইম্পর্টেন্ট, উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা, যেটা আমরা বলতেছি যে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, ঠিক আছে। উৎপাদন সম্ভাবনা রেখাটা সংজ্ঞায়নটা আমাদের দেখতে হবে, এবং বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার যেগুলো ডেফিনেশন রয়েছে, ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক বা মিশ্র অর্থনৈতিক, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার সংজ্ঞাগুলো আমাদের ক নম্বরের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, খ নম্বরের জন্য যদি আমরা বলি বিভিন্ন এককের বা বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার পার্থক্য, বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা বিভিন্ন এককের মধ্যে পার্থক্যগুলো যেগুলো দেওয়া আছে। অ্যাজ পার এক্সাম্পল, ইফ আই সে দ্যাট, যে ব্যষ্টিক অর্থনৈতিক, সামষ্টিক অর্থনৈতিক পার্থক্য, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে পার্থক্য, কিংবা বলতে পারে ভিন্নভাবে পুঁজিবাদী কিংবা নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে পার্থক্য। বলতে পারে যে সম্পদের দুষ্প্রাপ্যতা অর্থনৈতিক নির্বাচনের মূল ভিত্তি, বা সম্পদের অভাব বা অভাবই হচ্ছে অর্থনৈতিক সমস্যার মূল ভিত্তি, এগুলো দেখতে হবে। বা নির্বাচন জিনিসটা কি জন্য মানুষের অর্থনৈতিক ব্যবস্থার মূল ভিত্তি হিসেবে আসে। গ নম্বরের ক্ষেত্রে এটি কমন জিনিস, সেটা কি? আবারও চলে আসবো বৈসাদৃশ্য বা পার্থক্য, দুটি অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে পার্থক্য, বা উদ্দীপকে এ নামক দেশে বি নামক দেশে কোন অর্থনৈতিক ব্যবস্থা চলতেছে, কি চলতেছে, কেন চলতেছে এটা। আবার উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো এক্স ওয়াই এর মাধ্যমে। ঘ নম্বরে যেটা এক অধ্যায়ের জন্য ইম্পর্টেন্ট, ঘ নম্বর, সেটা হচ্ছে বিভিন্ন যৌক্তিক প্রশ্ন আপনাকে করবে, যে বলবে যে বি নামক দেশে অর্থনৈতিক ব্যবস্থা সমাজতান্ত্রিক, এ নামক দেশে অর্থনৈতিক ব্যবস্থা মিশ্রতান্ত্রিক। তাহলে আপনার কি মনে হয় কোন দেশের অর্থনৈতিক ব্যবস্থাটা বেশি ভালো, কোন দেশের অর্থনৈতিক ব্যবস্থাটা জনগণের জন্য কল্যাণকর? উত্তরের সপক্ষে বা সাপেক্ষে যুক্তি প্রদান করো। এই যে এই যৌক্তিক প্রশ্নগুলো। কিংবা বলতে পারে ঘ নম্বরে যে উৎপাদন সম্ভাবনা রেখা, যেটা আমরা জানলাম যে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, পিপিসি, এই পিপিসি রেখার
এটা পিপিসি, পিপিসি রেখার ধরেন যে এক্স, এটা হচ্ছে ওয়াই। পিপিসি রেখার বাহিরে যদি আমরা উৎপাদন করতে চাই, উৎপাদন কি সম্ভব? বাইরে কি সম্ভব নয়। আমরা যদি ভিতরে করতে চাই উৎপাদন সম্ভব, ভিতরেও উৎপাদন সম্ভব, কিন্তু আমরা করবো না, কারণ ভিতরে প্রযুক্তি বা উৎপাদনের যে উপাদানগুলোর যথাযথ প্রয়োগ হবে না, যার ফলে আমরা স্বল্পতার কারণে আমরা উৎপাদন ভিতরে করব না। এই যে প্রশ্নগুলো আমরা বললাম, এই কয়েকটা প্রশ্ন মিলেই আমরা এই এক অধ্যায়ের যত সকল ইম্পর্টেন্ট জিনিস রয়েছে সেগুলো আমরা জানতে পারবো এবং হচ্ছে গিয়ে কি পড়তে পারবো, ঠিক আছে? এবং সেগুলোই আমরা দেখলাম এখানে। তো এক অধ্যায় থেকে এই পর্যন্ত আলোচনা ছিল। সবাইকে ধন্যবাদ। সবাই আশা করি এক অধ্যায়ের মূল জিনিসগুলো সকলে বুঝতে পেরেছেন, এবং আমরা সৃজনশীল আলোচনা শেষে আমি যেভাবে ক, খ, গ, ঘ সকল 4টি প্রশ্নের মূল থিমগুলো সম্পর্কে আমি আলোচনা করে দিয়েছি, সেগুলোর মাধ্যমে আমরা যদি প্রিপারেশন নিই, এক অধ্যায় আমাদের জন্য সকলের জন্য কমপ্লিট হয়ে যাবে এবং এক অধ্যায় থেকে অবশ্যই আমরা কমন পাবো আশা করি। তো ধন্যবাদ সবাইকে। এবং শেষেও একটি কথা আবারও বলে দিতে চাই যে প্রত্যেকটি প্রশ্নের মূল থিমকে আমাদের রিয়ালাইজ করতে হবে, সেটি যে কোনো সাবজেক্টের যে কোনো প্রশ্ন হোক, মূল থিম রিয়ালাইজ করলেই সেটিকে আমাদের বিশ্লেষণ করার ক্ষমতা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে দিয়েছেন। তো ধন্যবাদ সবাইকে।